Hello everyone. Hello. Welcome to Prep with me. Prep with me তে তোমাদের সকলকে স্বাগত জানাই। 1100 প্লাস যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন এবং তোমাদের সাপোর্ট ছাড়া চ্যানেলটা এত ভালো জায়গাতে দাঁড়াতে পারতো না। তাই তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। যদি তোমরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য সাবস্ক্রিপশানটা অবশ্যই ফ্রি এবং আমার জন্য এটাই অনেক অনেক এন্থু নিয়ে আসবে, যেটা আমি তোমাদের জন্য আরও বেটার কিছু জিনিসপত্র করতে পারবো। তো তোমরা আমাদের থাম্বনেইলটা দেখে নিয়েছো এবং তাছাড়াও স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা যেটা আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস সেশন। কিসের জন্য? যে স্টেট লেভেল এক্সামের জন্য। এবং আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই, আমি জানি হয়তো তোমরা জানো, সেটা হচ্ছে আমরা একটা ব্যাচ শুরু করেছি যেটা হচ্ছে WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের পিএসসি এর আন্ডারে যে সমস্ত স্টেট লেভেল এক্সাম রয়েছে সেই স্টেট লেভেল যে এক্সাম রয়েছে তার একটা গাইডেন্স ব্যাচ আমরা নিয়ে এসেছি। এই যে স্টেট লেভেল গাইডেন্স ব্যাচ যেটা আমরা নিয়ে এসেছি সেটার জন্য তোমাদেরকে অনলি অ্যান্ড অনলি পে করতে হবে কত? অনলি অ্যান্ড অনলি তোমাদেরকে 6,000 টাকা পে করতে হচ্ছে এবং 1 বছরের জন্য। এবং এই যে কোর্সটা এবং তাতে যে ভিডিওগুলো থাকবে সেগুলো কিন্তু থেকে যাবে হচ্ছে তোমাদের যতদিন না পর্যন্ত যেই এক্সামগুলো হচ্ছে, অর্থাৎ নেক্সট এই এক্সাম বা এনএস এক্সাম অবধি তোমাদের কিন্তু এগুলো রয়ে যাবে। প্রথম 20 জন যারা রয়েছে, প্রথম 20 জনের জন্য এই 6,000 টাকাটাই হয়ে যাবে অনলি অ্যান্ড অনলি 5,000 টাকা পার ইয়ারের হিসাবে এটা 5,000 টাকা হয়ে যাবে তোমরা প্রথম 20 জনের জন্য। এবং এই টোটাল যে অফারটা সেটা কিন্তু অনলি অ্যান্ড অনলি 100 জনের জন্য সীমিত। 100 জনের বেশি কিন্তু আমরা স্টুডেন্ট নেব না। অলরেডি এনরোলমেন্ট অনগোয়িং রয়েছে, অনেকেই অলরেডি জয়েন করে গেছে। তো এটা আমাদের প্রথম এমসিকিউ সেশন যেটা আমরা করছি। অলরেডি আমরা হাইওয়ে নিয়ে সাবজেক্টিভ ক্লাস শুরু করেছি, 3-4টা লেকচার অলরেডি আমাদের হয়ে গেছে। তো তোমরা চাইলেই খুব সহজে জয়েন করতে পারো। কিভাবে তোমরা জয়েন করবে? জয়েন করার জন্য স্ক্রিনে আমি একটা নাম্বার লিখে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনটার বাঁ দিকে দেখো যে নাম্বারটা আমি লিখে দিচ্ছি, এই যে 8345024034, এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এবং আমাকে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এই যে ব্যাচ রয়েছে তাতে এনরোলমেন্ট নিতে পারো। তো হারি আপ, 100 জন হয়ে গেলে কিন্তু আমরা আর পরবর্তীকালে অনলাইনে এই ব্যাচটাকে আমরা আর এক্সটেন্ড করব না, মানে এই ব্যাচে আর কিন্তু 100 জনের বেশি স্টুডেন্ট কিন্তু অ্যাড হবে না। তো দেখো, তোমাদের যদি এটা অ্যাফোর্ডেবল মনে হয়, তোমরা যদি 1 বছরের জন্য একটা ফাউন্ডেশন ক্লাস করতে যাও যেখানে সাবজেক্টিভ পড়ানো হবে, এমসিকিউ প্র্যাকটিস করানো হবে, টেস্ট নেওয়া হবে, মাসে 4টে করে সাবজেক্টিভ টেস্ট আর 2টো করে ফুল লেন্থ অর্থাৎ 100 নম্বরের টেস্ট থাকবে। এছাড়াও তোমরা শর্ট নোটস পাবে যেখান থেকে তোমরা পড়াশুনো করতে পারবে। পরবর্তীকালে একটা সাবজেক্ট শেষ হলে তার শর্ট নোটস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আমরা এখন শুরু করেছি ট্রান্সপোর্টেশন আমাদের এখন চলছে, অলরেডি অনগোয়িং। তো তোমরা চাইলে জয়েন করতে পারো। ওকে, আর যদি জয়েন করতে নাও চাও, এনি টাইপ অফ এনকোয়ারি থাকে, তাহলে কিন্তু 8345024034 এই যে নাম্বারটা আমি দিয়ে দিলাম, যে স্ক্রিনের বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছ সেটাতে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। চলো আজকের ক্লাস আমরা শুরু করি দেরি না করে। প্রথম প্রশ্ন হচ্ছে, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা প্রিজমেটিক বার রয়েছে। সেই প্রিজমেটিক বারটা কি না সাবজেক্টেড টু এক্সিয়াল টেনশনে সাবজেক্টেড রয়েছে। হোয়াট ইজ দ্য অ্যাসপেক্ট অ্যাঙ্গেল হুইচ ডিফাইন্স অ্যান অবলিক সেকশন অন হুইচ দ্য নর্মাল অ্যান্ড শিয়ারিং স্ট্রেস আর ইকুয়াল। অর্থাৎ বলতে চাইছে যে একটা প্রিজমেটিক বার রয়েছে এবং প্রিজমেটিক বারটা কি হয়েছে, এক্সিয়াল টেনশনের আন্ডারে রয়েছে। তাহলে এর কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে যে অ্যাঙ্গেলে যেয়ে পড়ে নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস সমান হবে। চলো তোমাদের জন্য আমি 10 সেকেন্ড সময় দিলাম, একটু 10 সেকেন্ড সময় দেখে নেবো। 10 সেকেন্ড শুরু হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10। তো 10 সেকেন্ড সময় তোমাদের জন্য রয়েছিল, 10 সেকেন্ড সময় তোমাদের জন্য শেষ হলো। এবার আমি কোশ্চেনটা করে দিই, বেশি সময় এখানে আমি নষ্ট করতে চাই না। তো এটা আমি তোমাদেরকে এখন থেকেই বলে রাখি, যেটা হচ্ছে নর্মাল স্ট্রেসের ক্ষেত্রে কোনো একটা প্রিজমেটিক বারে যদি হয়, নর্মাল স্ট্রেসের ক্ষেত্রে সিগমা এন ইজ ইকুয়ালস টু পি বাই এ ইন্টু
কস স্কোয়ার থিটা, পি বাই এ ইন্টু কস স্কোয়ার থিটা। শিয়ারিং স্ট্রেস যদি হয়, এটা কিন্তু বারবার বলছি, এটা এই 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 সূত্রটা যেটা রয়েছে নর্মাল স্ট্রেসের, সেটা আমরা ইউজ করব কোথায়? প্রিজমেটিক বার ইন এক্সিয়াল টেনশন, প্রিজমেটিক বার ইন এক্সিয়াল টেনশন, এটাকে তোমাদেরকে কিন্তু এই ডেরিভেশনটাকে মনে রাখতে হবে। শিয়ারিং স্ট্রেসের ক্ষেত্রে কি হবে? শিয়ারিং স্ট্রেসের ক্ষেত্রে হচ্ছে টাউ এন ইজ ইকুয়ালস টু পি বাই 2a ইন্টু সাইন 2 থিটা। এবারে বলছে যে এই দুটোকে সমান হতে হবে। তাহলে এই দুটোকে যদি আমি সমান করি, পি বাই এ ইন্টু কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু পি বাই 2a ইন্টু সাইন 2 থিটা। তাহলে প্রথম যেটা হবে সেটা হচ্ছে আগে পিএটা তো কেটে যাবে, পিএ এগুলো সব উড়ে যাবে। তাহলে পড়ে থাকবে কস স্কোয়ার থিটা বা 2 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু সাইন 2 থিটা। এবার সাইন 2 থিটাকে আমরা কীভাবে কী লিখতে পারি? সাইন 2 থিটাকে আমরা লিখতে পারি 2 কস থিটা সাইন থিটা, 2 কস থিটা সাইন থিটা, নাকি না লিখতে পারি না? লিখতে পারি না, ভুল বললাম? এবারে কস থিটা এখানে কেটে যাবে, 2 সাইন থিটা কস থিটা আমরা লিখতে পারি, 2 কেটে গেল। অতএব এখানে যেটা হবে সাইন থিটা বাই কস থিটা অর্থাৎ ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 1। ট্যান থিটা কখন 1 হয়? যখন থিটা ইকুয়ালস টু হয়ে যায় 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে কি? 45 ডিগ্রি। তাহলে কি অ্যান্সার হবে? 45 ডিগ্রি অ্যান্সার হবে। এটা হচ্ছে রাইট অ্যান্সার। 45 ডিগ্রিতে একটা প্রিজমেটিক বারকে যদি আমরা এক্সিয়াল টেনশনে রাখি, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হবে? নর্মাল এবং শিয়ারিং স্ট্রেসটা সমান হবে। নর্মাল এবং শিয়ারিং স্ট্রেসটা সমান হবে। কী করে হবে সেটা বলে দিলাম। এই সূত্রটা একটু মনে রাখবে, এই সূত্রটা আমাদের অনেক কাজে লাগে, অনেক এমসিকিউতে এই সূত্রটা কিন্তু তোমাদের আসবে। আজকেও আরেকটা জায়গাতে আসবে, বাট আমি সেটা অন্য সূত্র আসবে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। নর্মাল স্ট্রেস ইন এক্সিয়াল টেনশন, এক্সিয়াল টেনশনের জন্য পি বাই এ কস স্কোয়ার থিটা, এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। চলো নেক্সট প্রশ্নতে আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ মডিউলাস অফ রেজিলিয়েন্স ক্যান বি ডিফাইন্ড অ্যাজ, বা বলা যেতে পারে হোয়াট ইজ মডিউলাস অফ রেজিলিয়েন্স। মডিউলাস অফ রেজিলিয়েন্স বলতে আমরা কি বুঝছি সেটা আমাদেরকে বলতে বলেছে। প্রথম অপশন হচ্ছে স্ট্রেন এনার্জি বাই ভলিউম, সেকেন্ড হচ্ছে কাইনেমেটিক এনার্জি বাই ভলিউম, তারপর হচ্ছে ভলিউম বাই এনার্জি, তারপর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বাই ভলিউম। কোনটা হবে সেটা আমাকে বলো। তোমাদের 10 সেকেন্ড সময় অবশ্যই দেবো। তোমাদের 10 সেকেন্ড সময় হচ্ছে এখন থেকে। চলো তোমাদের 10 সেকেন্ড সময় শেষ হয়ে গেছে, এবং 10 সেকেন্ড সময়ের ভিতরে যা অ্যান্সার করেছো আই থিঙ্ক তোমরা সেটা ভেবে নিয়েছো। প্রথম কথা আগে চলে আসি যে রেজিলিয়েন্স কি, হোয়াট ইজ রেজিলিয়েন্স। রেজিলিয়েন্স বলতে আমরা কি বুঝি? রেজিলিয়েন্স হচ্ছে স্ট্রেন এনার্জি stored within the elastic limit। তাহলে কোনো একটা যদি আমরা স্ট্রেস স্ট্রেন কার্ভ আঁকি, এলাস্টিক লিমিটের ভিতরে স্ট্রেস স্ট্রেন কার্ভ আমরা যদি আঁকি, তো ইলাস্টিক লিমিট পর্যন্ত আমরা যেটা পাবো তাকে আমরা কি বলবো? যে ইলাস্টিক লিমিট পর্যন্ত যতটা স্ট্রেন এনার্জি স্টোরড হচ্ছে সেটাকে আমরা বলবো রেজিলিয়েন্স। যতটা স্ট্রেন এনার্জি এখানে স্টোরড হচ্ছে সেটাকে আমরা কি বলবো? রেজিলিয়েন্স। কিন্তু রেজিলিয়েন্সের যে আমরা যদি ভাবি, রেজিলিয়েন্সের যদি আমরা একক ভাবি, তাহলে রেজিলিয়েন্সের একক হচ্ছে স্ট্রেন এনার্জি স্টোরড। তাহলে স্ট্রেন এনার্জি মানে সেটা হচ্ছে কি হবে? সেটা হবে হচ্ছে জুল হবে, নিউটন মিটার, রাইট? নিউটন মিটার মানে হচ্ছে জুল, রাইট? জুল হবে। বাট মডিউলাস অফ রেজিলিয়েন্স কিন্তু তা নয়। মডিউলাস অফ রেজিলিয়েন্স মানেটা হচ্ছে যে যে আন্ডারে যে এরিয়াটা রয়েছে সেই আন্ডারের এরিয়াটাকে বলছে মডিউলাস অফ রেজিলিয়েন্স। তাহলে মডিউলাস অফ রেজিলিয়েন্সের যদি আমরা দেখতে যাই একক বা ইউনিট, মডিউলাস অফ রেজিলিয়েন্সের ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এটা হবে রেজিলিয়েন্স, অর আমরা বলতে পারি যে স্ট্রেন এনার্জি
আমরা বলতে পারি এটাকে যে স্ট্রেন এনার্জি পার ভলিউম, এটাকে আমরা বলতে পারি মডিউলাস অফ রেজিলিয়েন্স, মডিউলাস অফ রেজিলিয়েন্স। আবার এই জিনিসটাই যদি ফ্র্যাকচার পর্যন্ত যায়, ধরো এটা ফ্র্যাকচার, ফ্র্যাকচার পর্যন্ত এই যে টোটাল এরিয়াটা, এটাকে আমরা কি বলবো বলো, কি বলবো? মডিউলাস অফ স্টাফনেস, মডিউলাস অফ টাফনেস বলবো। এই টোটাল এরিয়াটাকে আমরা বলবো মডিউলাস অফ স্টাফনেস। এবং তোমরা দেখতে পাবে মডিউলাস অফ রেজিলিয়েন্স যদি আমরা এসি বাই ভলিউম করি, স্ট্রেন এনার্জি বাই ভলিউম করি, তাহলে নিউটন মিটার ডিভাইডেড বাই এম কিউব, এটাই দেখো অ্যান্সার চলে আসবে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে ইউনিটটা আমার এক্ষেত্রে মিলে যাচ্ছে এবং এটাকে আমরা বলে থাকছি মডিউলাস অফ রেজিলিয়েন্স বা স্ট্রেন এনার্জি পার ভলিউম, স্ট্রেন এনার্জি বাই ভলিউম। ঠিক আছে, এগুলো কিন্তু প্রচণ্ড প্রশ্নতে আসে এবং এগুলো কিন্তু ভিভিআই, আমি বারবার বলছি এই সমস্ত প্রশ্ন কিন্তু আসতেই পারে। একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে, এগুলোকে একটু ভালো করে করার চেষ্টা করবে। চলো নেক্সট প্রশ্নে চলে যায়। একটা প্রিজমেটিক বার রয়েছে উইথ, যার লেন্থ হচ্ছে এল, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ এবং হ্যাংস ভার্টিক্যালি আন্ডার ইটস ওন ওয়েট, নিজের ওয়েটে এটাকে হ্যাং করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কি বলছে যে হোয়াট ইজ দ্য স্ট্রেন এনার্জি স্টোরড ইন দ্য বার ইফ ইটস ইউনিট ওয়েট পার ভলিউম, যদি আমি দেখি সেক্ষেত্রে হচ্ছে ওয়াই, অর্থাৎ ডেনসিটিটাকে ওয়াই যদি আমি বলি তাহলে এর ক্ষেত্রে কত ভ্যালু আসবে। চলো বলো স্ট্রেন এনার্জি কত হবে। তোমাদের 10 সেকেন্ড শুরু হচ্ছে এখন থেকে। আমি শুধু ছবিটা এঁকে দিই তোমাদেরকে। ধরে নাও এরকম একটা প্রিজমেটিক বার আছে, যার লেন্থ হচ্ছে এল, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে, এরিয়াটা এখানের হচ্ছে এ, কোনো জায়গার ক্রস সেকশনাল এরিয়া, এছাড়া হচ্ছে ইউনিট ওয়েট বা আমরা যেটা বলে থাকি ডেনসিটিটা, সেটা হচ্ছে গামা, অর্থাৎ বলা যেতে পারে যে ডাব্লু ইজ ইকুয়ালস টু হচ্ছে গামা ভি, তাই তো? তাহলে অ্যান্সার কি হবে? স্ট্রেন এনার্জি স্টোরড বলেছে, স্ট্রেন এনার্জি স্টোরড কত, কি হবে? স্ট্রেন এনার্জির সূত্র কি হয়? স্ট্রেন এনার্জি স্টোরের সূত্র কি আসবে এখানে স্ট্রেন এনার্জির ক্ষেত্রে? এখানে আসবে যে পি স্কোয়ার এল বাই 2AE আসবে, এখানে পি স্কোয়ার এল বাই 2AE আসবে। এই যে পি মানে লোড, বুঝতেই পারছো নিজের ওন ওয়েটে এটা এখানে ঝুলছে, তাহলে ওন ওয়েটে যদি ঝুলে তাহলে আমি বলতে পারবো, আমি এটাকে যদি একটু ব্যাখ্যা করে লিখি তাহলে আমি বলতে পারি অ্যাজ এ ইন্টিগ্রেশন অফ 0 to L, এটা কি হবে ডাব্লু এক্স বাই এল তার হোল স্কোয়ার, পিটা হয়ে গেল। এবারে হচ্ছে ডিএক্স আর এদিকে হচ্ছে 2AE বা 2EA আমি এটাকে বলতে পারি। ইউনিট লেন্থের হিসাবে আমি ভেবে করে করছি জিনিসটাকে 0 to L এর জন্য, বুঝতেই পারছো ওয়েটের হিসাবে। তাহলে এটাকে যদি আমি ডেরিভেশন করি এখানে, তাহলে আমি কি পাবো? এখানে আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি দেখতে পাচ্ছি আমি এখানে ডাব্লু স্কোয়ার বেরিয়ে গেল, এল স্কোয়ার যেরকম সেরকম বেরিয়ে যাবে, এদের সাথে কোনো সম্পর্ক নেই। 2AEটাও বেরিয়ে যাবে, তাহলে এর সাথে 2AEটাও কিন্তু বেরিয়ে যাবে, এদের কোনো কিছু নেই। এবারে এক্সেস শুধুমাত্র রয়েছে, তাহলে এক্সেস স্কোয়ারটা কী হয়ে যায়? এক্সেস স্কোয়ারটা হয়ে যায় এক্সএস কিউব বাই হচ্ছে 3, আর উপরে রয়েছে এল আর নিচে হচ্ছে লোয়ার লিমিট 0, তাহলে আমি এটাকে বলতে পারি ডাব্লু স্কোয়ার ইন্টু এল কিউব ডিভাইডেড বাই হচ্ছে এল স্কোয়ার ইন্টু 2AE, অর্থাৎ এখানে যদি আমি কেটে যাই এরা, তাহলে যেটা দাঁড়াবে সেটা কি হবে? আচ্ছা 3টা রয়ে গেল, সরি 3টা থাকবে এখানে 3AE, সো হচ্ছে ডাব্লু স্কোয়ার ইন্টু এল ডিভাইডেড বাই 6AE, তাই তো? ডাব্লু স্কোয়ার এল বাই 6AE, রাইট, একদম ঠিক। এবারে আমরা আবার আরেকটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে যে ডাব্লু যেটা রয়েছে, ডাব্লুটা সমান হচ্ছে গামা ভি, ডাব্লুটা সমান হচ্ছে গামা ভি, তাহলে ডাব্লু স্কোয়ার এল বাই 6AEটাকে যদি আমি গামাতে লেখার চেষ্টা করি তাহলে হচ্ছে গামা স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার এল ডিভাইডেড বাই 6AE। এবারে ভি সমান এখানে আমি বলতেই পারি যে যেহেতু এটা একটা রড, ভি হিসাবে আমি এটাকে এরিয়া ইন্টু লেন্থ করে দিলাম, তাহলে গামা স্কোয়ার ইন্টু হচ্ছে এ স্কোয়ার ইন্টু এল স্কোয়ার মানে এল কিউব হয়ে যাবে ডিভাইডেড বাই হচ্ছে 6AE, তাহলে দাঁড়াবে গামা স্কোয়ার এল কিউব বাই 6E। এরকম কোনো কিছু আছে? সবগুলো 6E তো সবগুলোতেই রয়েছে,
গামা স্কোয়ার এখানে আছে, না গামা স্কোয়ার এ আছে, তার মানে প্রথমেরটাই হবে, প্রথমেরটা অ্যান্সার হবে গামা স্কোয়ার এ এল কিউব বাই 6e। দেখে নাও, প্রথমে এইটাকে বের করতে হবে, এইটাকে বারবার বলছি, এগুলোকে একটু কষে দেখতে হবে এবং এগুলোকে মনে রেখে পরে হবে না, এগুলোকে মুখস্থ করে হবে না, এগুলোকে একটু কষে দেখে নিতে হবে। তো প্রথম হচ্ছে যেহেতু প্রিজমেটিক রড রয়েছে এবং নিজের ওন ওয়েটে রয়েছে, সেক্ষেত্রে স্ট্রেন এনার্জি স্টোরড হচ্ছে পি স্কোয়ার এল বাই 2ae। তারপর সেটাকে আমরা ইন্টিগ্রেশনে ফেললাম, যে ইউনিট ওয়েট যদি আমি ধরে নিই যে ডাব্লু, তাহলে ডাব্লুর এগেনস্টে আমি ডাব্লু ইন্টু এক্স বাই এল যদি করি, তাহলে প্রত্যেকটা জায়গাতে আমি সেক্ষেত্রে পিটা পেয়ে যাব এবং সেক্ষেত্রে আমি ধরে নিয়ে সেটাকে করলাম এবং সেখান থেকে ধীরে 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 পুরোটা ডেরিভেশন আমি কীভাবে হলো সেটা তোমাদেরকে দেখালাম। তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার বা গামা স্কোয়ার এ এল কিউব ডিভাইডেড বাই 6e হচ্ছে এর অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন একদম সহজ প্রশ্ন। একটা ক্যান্টিলিভার বিম রয়েছে যার লেন্থ হচ্ছে 5 মিটার, সাবজেক্টেড টু ইউডিএল, একটা ইউডিএল রয়েছে যেটা হচ্ছে 20 কিলোনিউটন পার মিটার, অর্থাৎ 5 মিটার লেন্থ রয়েছে, এখানে ইউডিএল আছে 20 কিলোনিউটন পার মিটার। তাহলে আমাকে এখানে বের করতে হবে ফ্রি এন্ডে, ও বাবা এত কিছু করারই তো উচিত ছিল না। ফ্রি এন্ড মানে কি হবে, কি অ্যান্সার হবে, এটা তো সময় দেওয়াই উচিত ছিল না, এর পিছনে সময় দিতে যে আমি সময় নষ্ট করলাম। ফ্রি এন্ডে কত হবে, 0 হবে। হোয়াট ইজ দ্য নেক্সট প্রশ্ন, একই প্রশ্নতেই প্রশ্ন করেছে যে ফিক্সড এন্ডে কত হবে। এই দেখো, এবারে এখানে লোকজন মুখস্থ বলে দেবে ঝটঝট করে, বলো মুখস্থ বলো, তো মুখস্থ সূত্র মুখস্থ 5 মিটারের ক্ষেত্রে কত হবে। যদি আমরা এটাকে সূত্র না ধরে পরে করি, সূত্র যদি না ধরে করি তাহলে কি হবে, সূত্র যদি না ধরি, এটাকে যদি আমি বলি 5 মিটার, তাহলে কত হবে, টোটাল লোড কত আসছে 100, পয়েন্ট লোডে যদি আমি এটাকে ভেঙে নিই তাহলে 100 কোথায় কাজ করবে, 100 কিলোনিউটন কোথায় কাজ করবে, ঠিক মিডিলে হাফে, তাহলে কত দূরত্বতে, 2.5 মিটার দূরত্বতে। তাহলে এখানে কত মোমেন্ট তৈরি হবে, 2.5 ইন্টু 100, অর্থাৎ কত 250 কিলোনিউটন মিটার। আছে এরকম কোনো অ্যান্সার আছে, ডি এরটাই তো অ্যান্সার আছে। দেখো এগুলো খুব বেসিক প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু আসে বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো দেয়, এইরকম বিভিন্ন যেইতে প্রশ্নগুলো কিন্তু দিয়েছে। আমি বারবার বলছি এগুলোর দিকে কিন্তু একটু নজর দিও। ফ্রি এন্ডে 0 এবং ফিক্স এন্ডে কিন্তু এখানে আমি পেয়ে যাব কত, 250 কিলোনিউটন মিটার। নেক্সট প্রশ্ন কি বলছে, বলছে ইন অ্যান এলিমেন্ট, একটা এলিমেন্ট রয়েছে যেখানে সিগমা এক্স ইকুয়ালস টু মাইনাস সিগমা ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 30 kPa, আর যদি মডিউলাস অফ ইলাস্টিসিটি ই ইকুয়ালস টু হচ্ছে 210 kPa হয়, মিউ অর্থাৎ আমাদের যেটা হচ্ছে পয়জনস রেশিও যদি হয় 0.25, তাহলে ভলিউমেট্রিক স্ট্রেন কত। এটার উপর কিন্তু ইএসিতেও একটা প্রশ্ন এসেছিল, এটাকে ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে, এটার একটা সূত্র রয়েছে, সূত্রটা জানতে হবে। যাই হোক, সেটা হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন ইজ ইকুয়ালস টু হচ্ছে প্রথমে যেটা আমাদেরকে দিতে হয় সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই প্লাস সিগমা জেড, এই তিনটাই এখানে দিয়ে দিতে হবে, ইন্টু হচ্ছে 1 - 2 মিউ, এটা সূত্রটা মনে রাখতে হবে, 1 - 2 মিউ ডিভাইডেড বাই ই, 1 - 2 মিউ ইন্টু ই। এবারে দেখো এখানে সিগমা এক্স সমান 30 বলেছে, সিগমা ওয়াই সমান বলেছে কত -30, আর সিগমা জেডের তো কোনো ভ্যালু দেয়নি, তো সেটাকে 0ই ধরে নিলাম। এবারে হচ্ছে 1 - 2 ইন্টু 10, এখানে 0.25, আর নিচে ই বলেছে 210, কিন্তু যেহেতু এখানেই আমরা 0 পেয়ে যাচ্ছি সেহেতু এর ভ্যালুটাও চলে আসবে 0, আদারওয়াইজ এটা একটা কোনো ভ্যালু আমরা পেতাম, কিন্তু ভলিউমেট্রিক স্ট্রেন হবে এখানে কত 0, এর ভলিউমেট্রিক স্ট্রেন হবে 0। এই সূত্রটা মনে রাখতে হবে, এটা ভিভিআই, আমি বারবার বলছি, ভলিউমেট্রিক স্ট্রেনের ক্ষেত্রে সূত্রটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই প্লাস সিগমা জেড ইন্টু 1 - 2 মিউ ডিভাইডেড বাই ই, 1 - 2 মিউ ডিভাইডেড বাই ই, এই সূত্রটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এই সূত্রটা লাগবে। হোয়াট ইজ দ্য নেক্সট প্রশ্ন কি, বাহ দারুণ প্রশ্ন দিয়েছে। নেক্সট প্রশ্নটা একটা টিপিক্যাল প্রশ্ন এবং কনসেপচুয়াল প্রশ্ন। বলছে যে দ্য রেশিও অফ ডেপথ টু উইথ অফ স্ট্রংগেস্ট বিম, একটা স্ট্রংগেস্ট বিমের আমি
ডেপথ বাই রেশিও চাইছি, ডেপথ আর উইথের রেশিও চাইছি, ডি বাই বি এর রেশিও, দ্যাট ক্যান বি কাট আউট ফ্রম এ সিলিন্ড্রিক্যাল লগ অফ উড উইথ হোমোজেনিয়াস প্রপার্টিজ। ওকে ওকে ওকে, অর্থাৎ একটা কি হয়েছে, আমি এখানে একটু এখানে কি করা যাবে, দেখা যাক শেপ এখানে নেওয়া যায় কিনা। কি হলো, শেপ আসছে না কেন? লেখা যাচ্ছে, শেপ আসছে না কেন? 1 মিনিট দাঁড়িয়ে যাও, লেখা গেলে তো শেপও আসা উচিত। চলো দেখা যাক, যা সিলেক্ট হচ্ছে কিন্তু শেপ আসছে না। যাই হোক, কোনো কারণবশত কোনো প্রবলেম হয়তো শো করছে বলে এরকম হচ্ছে। যাই হোক, এরকম একটা ধরো সিলিন্ড্রিক্যাল একটা সার্কুলার লগ রয়েছে, এটাকে তো আর চেঞ্জ করতে পারলাম না, সার্কুলার লগ রয়েছে, এটা সার্কুলার তো হলোই না মোটে। যাই হোক, তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো, এটা সার্কুলার ধরে নাও। এবং এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার ব্লককে বের করানোর চেষ্টা করব, রেক্ট্যাঙ্গুলার ব্লককে বের করানোর চেষ্টা করব। মোটেও এটা রেক্ট্যাঙ্গুলার হলো না, যাই হোক। তো এর ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে এই রেক্ট্যাঙ্গেলের যে কর্ণটা কি হবে, রেক্ট্যাঙ্গেলের কর্ণটা হচ্ছে আমাদের যে ডায়ামিটার রয়েছে ডি তার সাথে সমান হবে, আর এর যে উইথটা থাকবে, এই যে উইথ যেটা আমার থাকবে সেটা হচ্ছে বি হবে, সেটা ধরে নিলাম আমি বি হবে, তাই তো। আর কি ধরবো, আরেকটা জিনিস আমরা ধরবো না, আমরা এটাকে বি বলতে পারি, ঠিক আছে একই ব্যাপার, এটাকে আমরা বি বলতে পারি, এটাকে আমরা এইচ বলতে পারি, ঠিক আছে, এটাকে আমরা এইচ বলি, হাইটের মতো যেহেতু সেহেতু এটাকে হাইট বলছি, বি এইচ এরকমভাবে আমরা এটাকে ধরে নিলাম। এবারে আমরা যদি দেখি, তাহলে একটা ছোট্ট সূত্র হিসাবে আমরা কি বলতে পারি, যে বি স্কোয়ার প্লাস এইচ এ স্কোয়ার সমান হচ্ছে ডি স্কোয়ার, বড় হাতেরই লিখলাম, ডিটাকে বড় হাতের করে দিলাম, তাই তো আমরা এটা বলতে পারি, বলতেই পারি। এবারে আমরা বলবো যে সেকশন মডিউলাস যদি আমরা দেখি সব থেকে স্ট্রংগেস্ট বিমের ক্ষেত্রে, তো সেকশন মডিউলাস সেক্ষেত্রে আমরা যদি দেখতে যাই তাহলে হচ্ছে বি এইচ স্কোয়ার বাই 6, সব থেকে হায়েস্ট যেটা রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে সেটা বি এইচ স্কোয়ার বাই 6। এবারে এইচ যেটা রয়েছে, আমি এইচের সূত্রটা জানি, আবার ছোটো হাতের বড় হাতের সব মিক্স হয়ে যাচ্ছে, ওহো, বি এইচ স্কোয়ার বাই 6। এবারে এইচ স্কোয়ার সমান আমি কি বলতে পারি, এইচ স্কোয়ার সমান আমি বলতে পারি যে ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই উপরের সূত্রটা থেকে ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 6 আমি বলতে পারি। এবারে আমি এটাকে যদি আবার ভেঙে দিই, তাহলে বি ডি স্কোয়ার বাই 6 মাইনাস বি কিউব বাই 6, তাই তো বলতে পারি। এবারে যদি এটাকে আমি ডিজেড বাই ডিবি করি, বি এর এগেনস্টে যদি আমরা ডেরিভেশন করি, তাহলে আমরা এখানে কি পাবো, আমরা এটাকে যদি স্ট্রংগেস্ট বিম বানাতে চাই তাহলে আমাকে তো সেটা করে দেখতে হবে। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে ডি স্কোয়ার বাই 6 পাবো, আর আমরা এখানে পাবো 3 বি স্কোয়ার বাই 6, এটাই পাবো আমরা। আর এই টোটালটা সমান 0 হবে যদি এটা স্ট্রংগেস্ট সেকশন হয়, যদি এটা আমাকে স্ট্রংগেস্ট সেকশন বানাতে হয়, তাহলে আমাকে জেডটা ম্যাক্সিমাম ভাবতে হবে, তাহলে আমাকে সেই ম্যাক্সিমামের এগেনস্টে এটা আমার কি হবে, 0 আসবে। অর্থাৎ এখান থেকে আমি কিটা পেয়ে যাব, বিটা পেয়ে যাব, বি সমান আমার কি হবে, ডি ডিভাইডেড বাই √3, এইটার থেকে এটাকে ডেরিভেশন করলেই এটা আসবে, চিন্তা করার কিছু ব্যাপার নেই। এবারে আমরা জানি আরও একটা জিনিস, আমরা জানি কি জানি, যে প্রথমেই যেটা আমরা করেছিলাম যে এইচ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা আমরা পেয়েছিলাম। এবারে বি সমান আমরা কি জানি, ডি স্কোয়ার মাইনাস, এখানে এইমাত্র আমরা বি স্কোয়ার সমান পেলাম, কি পেলাম, ডি স্কোয়ার বাই 3 পেলাম, স্কোয়ার করে দিলে এটাই পাবো। অতএব এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা পাবো 2 ডি স্কোয়ার বাই 3, অতএব এটাকে যদি আমরা দেখি, আমাদেরকে কি বলেছে, হাইট বাই ডেপথ উইথের রেশিও, এইচ বাই বি বলেছে নাকি, এইচ বাই বি করতে হতো, আমি তো পুরোটাই উল্টো বানিয়ে দিলাম, ডি দিয়ে বানিয়ে দিলাম। যাই হোক, এটাকে আমরা একটু চেঞ্জ করে নিই, কোনো অসুবিধা নেই, ভুল করলে ঠিক করতে হবে। এইচ বাই বি বলেছে,
h/b করতে বলেছে, তাহলে আমরা d সমান দেখে নিই। d সমান হচ্ছে 3b² মাইনাস b², অর্থাৎ এটা হবে 2b²। অতএব h/b ইজ ইকুয়ালস টু কী হবে, √2। √2 সমান কত, 1.414। √2 সমান 1.14, অর্থাৎ এটাই হবে অ্যান্সার। এবং এখানে এটা মাথায় রাখতে হবে তাহলে যে যদি একটা সিলিন্ড্রিক্যাল লগ থাকে, একটা সার্কুলার সেকশন থাকে, সেখান থেকে যদি একটা স্ট্রংগেস্ট বিম আমাকে বের করতে হয় হোমোলোগাস প্রপার্টি হিসাবে, একটা স্ট্রংগেস্ট বিম যদি সেখান থেকে বানাতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, একটা রেক্ট্যাঙ্গুলার বিম যদি বানাতে হয়, তার যে হাইট বাই উইথের রেশিও থাকবে বা ডেপথ বাই উইথের রেশিও থাকবে, সেটা সবসময় হতে হবে √2 বা 1.414। সেটা সবসময় হতে হবে 1.414। এবারে সেটা হাইটের এগেনস্টে কীভাবে আসবে সেটা তোমরা দেখে নেবে, তাই না? কোনটাকে এইচ বলছে কোনটাকে বি বলছি সেটা দেখে নিয়ে তোমরা দেখে নেবে যে সেটা এগেনস্টে সেটা আসছে কিনা, ডেপথ বাই উইথ রেশিও সেটা পাচ্ছ কিনা। ঠিক আছে, ছবিটা আমার এখানে ভুল হয়েছে, ছবিটাকে দেখে পরে তোমরা কেউ আবার ওটাকে ইয়ে করো না, ছবিটার সাথে যেও না। ছবিটা এরকম হতেই পারতো, এইভাবেও আসতে পারতো। যাই হোক, তো ছবিটাকে নিয়ে পরে চিন্তা করার কিছু নেই, ছবিটাকে নজরআন্দাজ করো, ছবিটা এরকমও হতে পারে, কিন্তু অ্যান্সারটা এটাই হবে। অ্যান্সারটা সবসময় কিন্তু 1.414 হবে, এবং সেটাই হবে সব থেকে স্ট্রংগেস্ট সেকশন, সেটাই হবে সব থেকে স্ট্রংগেস্ট সেকশন। বুঝতে পেরেছো? ছবিটা যাই হোক না কেন, ছবিটা যেটাই হোক না কেন, এটাও তো এইচ হতে পারে, এটাও বি হতে পারে, মানে পরের যেটা আমি আঁকলাম, তো সেটার এগেনস্টে হবে। যেটাই এরকম হবে h/b রেশিও, যেটার ক্ষেত্রে আমার 1.414 হবে, সেটাই কিন্তু স্ট্রংগেস্ট বিম হিসাবে বেরিয়ে আসবে কোনো একটা সিলিন্ড্রিক্যাল উড থেকে বা সার্কুলার সেকশন থেকে। চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে কি বলেছে, একটা ইফ এ সার্কুলার শ্যাফট ইজ সাবজেক্টেড টু টর্ক টি এবং bm b, অর্থাৎ বেন্ডিং মোমেন্ট দ্য রেশিও অফ ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস টু দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। ওকে, ইজি প্রশ্ন। একটা সার্কুলার শ্যাফট রয়েছে, সার্কুলার শ্যাফটের ক্ষেত্রে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস কত হয়? সার্কুলার শ্যাফটের ক্ষেত্রে কত হবে? 32 ইন্টু বেন্ডিং মোমেন্ট m বাই পাই d², তাই তো? না, পাই d³ হবে। কি হবে? পাই d³ হবে, d² না, পাই d³। এবং শিয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত হবে? এরকম প্রশ্ন আসে ভাই, প্রশ্ন আসে এরকম, সেটা হবে 16 ইন্টু টর্ক ডিভাইড বাই পাই d³। এই প্রশ্ন আসবে, জানতে হবে সার্কুলার শ্যাফটের জন্য। এগুলি সমস্ত প্রশ্নগুলো অলরেডি উড়িষ্যা পিএসসিতে এসেছে, এরকম নয় আমি এমন কোনো জায়গার প্রশ্ন তোমাদেরকে দিইনি। উড়িষ্যা পিএসসির প্রশ্ন অনেক কিছু এখানে রয়েছে। তো এটাকে যদি আমরা এবারে ভাগাভাগি করি, রেশিও করে দেখি, রেশিও করে দেখলে আমরা পাবো কি পাবো, সিগমা ম্যাক্স বাই টাউ ম্যাক্স যদি আমরা করি, তাহলে উপরে 32 রয়েছে মানে 2m, নিচে t হবে, তাহলে 2m/t এই অ্যান্সারটা হওয়া উচিত, 2m/t হওয়া উচিত। চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য থিওরি অফ সিম্পল বেন্ডিংয়ের অ্যাজামশনগুলো বলতে বলেছে। দেখো কোনটা কারেক্ট বলেছে, হুইচ আর কারেক্ট, কোনগুলো কারেক্ট। আচ্ছা, প্রথম কথা বলছে দ্য মেটেরিয়াল অফ বিম ইজ হোমোজেনাস আইসোট্রপিক ওবে হুকস ল। একদম ঠিক, সিম্পল বেন্ডিংয়ের অ্যাজামশনই হচ্ছে হোমোজেনাস হবে, আইসোট্রপিক হবে এবং হুকস ল মেনে চলবে। দ্য প্লেন সেকশন রিমেন প্লেন আফটার বেন্ডিং, এটাও ঠিক। ইচ ক্রস সেকশন অফ বিম ইজ সিমেট্রিক অ্যাবাউট দ্য লোডিং প্লেন, এটাও ঠিক। ইয়ং মডিউলাস ইজ সেম ইন টেনশন অ্যান্ড কম্প্রেশন, একদম ঠিক। টেনশন এবং কম্প্রেশন দুটোতেই ইয়ং মডিউলাস সমান হতেই হবে, অর্থাৎ সমস্তগুলোই ঠিক। এই অ্যাজামশনগুলো অবশ্যই মনে রাখবে। এবং এখানে আরও একটা অ্যাজামশন তোমাদেরকে আমি অ্যাড করে দিই, যেটা হচ্ছে, যে অ্যাজামশনটা এখানে দেওয়া নেই, সেটা হচ্ছে দ্য বিম ইজ ইনিশিয়ালি স্ট্রেট। বিম যে সেকশনটা ছিল সেটা ইনিশিয়ালি স্ট্রেট ছিল, বা বিমটা ইনিশিয়ালি স্ট্রেট ছিল, এবং পরবর্তীকালে সেখানে হোমোজেনাস আইসোট্রপিক হুকস ল মেনে চলে, এবং প্লেন সেকশন রিমেন্স প্লেন আফটার বেন্ডিং, এটাও মাথায় রাখতে হবে। ক্রস সেকশন অফ বিম ইজ সিমেট্রিক
ইন অ্যাবাউট দ্য লোডিং প্লেনের এগেনস্টে সিমেট্রিক থাকবে, এটাও মনে রাখতে হবে। আর ইয়ং মডিউলাসের কোনো চেঞ্জেস হবে না, টেনশন হোক বা কম্প্রেশন হোক, এগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে। এটা হচ্ছে সিম্পল বেন্ডিংয়ের অ্যাজাম্পশন। 10 নাম্বার, অর্থাৎ আমরা 20টা প্রশ্নের হাফে চলে এলাম। এবারের প্রশ্নটা কি বলছে, সেটা হচ্ছে ইফ দ্য ডেপথ অফ এ রেক্ট্যাঙ্গুলার বিম ইজ রিডিউস টু হাফ, যদি একটা রেক্ট্যাঙ্গুলার বিমের ডেপথটাকে আমরা হাফ করে দিই, তাহলে স্ট্রেন এনার্জি স্টোরড ইন দ্য বিম কতটা, কি হবে, ডিউ টু বেন্ডিং কি চেঞ্জেস হবে। আমি প্রথমেই বলেছিলাম, একদম প্রথমে, যে স্ট্রেন এনার্জি স্টোরডের একটা সূত্র আমরা প্রথমে পেয়েছিলাম, যেটা হচ্ছে পি স্কোয়ার, একদম প্রথম প্রশ্নটা আই থিঙ্ক, পি স্কোয়ার এল বাই 2AE, না এটা আমরা পরেও পেয়েছিলাম। তো এই যে জিনিসটা রয়েছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে ইন এক্সিয়াল টেনশন। এখানে কি এক্সিয়াল টেনশনের কথা বলেছে? না, এখানে এক্সিয়াল টেনশনের কথা কিন্তু বলেনি, এখানে বেন্ডিংয়ের কথা বলছে। যখন বেন্ডিংয়ের কথা বলবে তখন এইটাকেই চেঞ্জ করে পরে বলতে হবে সাম ইন্টিগ্রেশন অফ এম স্কোয়ার ডিএক্স বাই 2EI। এম স্কোয়ার, এটা কিন্তু বেন্ডিংয়ে, এম স্কোয়ার ডিএক্স বাই 2EI, এটা হচ্ছে বেন্ডিংয়ে। তাহলে এক্ষেত্রে আমি যদি দেখি তাহলে আমি বলতে পারি যে স্ট্রেন এনার্জি ভ্যারিজেস ইনভার্সলি প্রপোর্শনাল টু, কিসের ইনভার্সলি প্রপোর্শনাল? স্ট্রেন এনার্জি আয়ের, অর্থাৎ আই মিনস মোমেন্ট অফ ইনার্সিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়া যদি আমি এখানে লক্ষ্য করি, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া একটা রেক্ট্যাঙ্গুলার বিমের ক্ষেত্রে কত হবে? BD³/12 হবে। তাহলে ইট ইজ প্রপোর্শনাল টু 1/BD³/12। অর্থাৎ এটাকে যদি আরও ভালো করে বলি তাহলে SE ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু D³। এবারে বলেছে এখানে কি হবে, বলেছে ডেপথটা হাফ হয়ে যাবে, ডেপথটা হাফ হয়ে যাবে। আচ্ছা, ডেপথ যদি হাফ হয়ে যায়, এখানে যদি ডেপথ হাফ হয়ে যায় তাহলে কি হবে? 1/D1, আরে ইয়ার, এখানে হবে 1/D1 তার কিউব ইন্টু উপরের 2³ অর্থাৎ কত হবে? 8। 8 গুণ বেড়ে যাবে, স্ট্রেন এনার্জি 8 গুণ বেড়ে যাবে, তাই তো? 8 গুণ হয়ে যাবে, 8 টাইমস হয়ে যাবে। তাহলে ডেপথকে যদি আমরা রিডিউস করে ছোট করে দিই, স্ট্রেন এনার্জি কিন্তু 8 গুণ বেড়ে যাবে। হাফ যদি করি তাহলে 8 গুণ বেড়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে একটা স্টিল ওয়্যার রয়েছে, এই প্রশ্নটা অনেক জায়গাতে এসেছে। এ স্টিল ওয়্যার অফ 20 mm ডায়া, 20 mm ডায়ার একটা স্টিল ওয়্যার রয়েছে, যেটাকে আমরা বেন্ড করে দিয়েছি কিসে না, একটা সার্কুলার শেপে, যেটার সাইজ হচ্ছে কত? 10 মিটার রেডিয়াস। আচ্ছা, 10 মিটার রেডিয়াসে, আচ্ছা, মডিউলাস অফ ইলাস্টিসিটি আমাদেরকে দিয়ে দিয়েছে বা ইয়ং মডিউলাস দিয়ে দিয়েছে। প্রশ্ন করছে ম্যাক্সিমাম স্ট্রেস কত সেখানে ইনডিউস হবে, ম্যাক্সিমাম স্ট্রেস কত সেখানে ইনডিউস হবে, ম্যাক্সিমাম স্ট্রেস কত সেখানে ইনডিউস হবে। তাহলে এখানে তো আমি কি করেছি, আমরা এরকমভাবে ঘুরিয়ে পরে এটাকে গোল করে দিয়েছি, অর্থাৎ এটাকে আমি আলটিমেটলি কি করেছি? বেন্ডিংয়ে নিয়ে গেছি। এর ডায়া কত? এর ডায়া হচ্ছে 20 mm, এবং এই সার্কেলটার ডায়া কত? সার্কেলটার ডায়া হচ্ছে, সার্কেলটার রেডিয়াস বলেছে, ডায়া বলেনি, সার্কেলটার রেডিয়াস হচ্ছে 10 মিটার, সার্কেলের রেডিয়াস হচ্ছে 10 মিটার। তাহলে এই 20 মিটার নয় রে, 20 mm এটা, হ্যাঁ। তাহলে আমরা বেন্ডিং স্ট্রেসের যে সূত্রটা জানি, ম্যাক্সিমাম স্ট্রেস বেন্ডিংয়ের ক্ষেত্রেই আমরা দেখব, সেটা হচ্ছে σ/y = E/r। তাহলে আমার কাছে ই আছে, আর আছে, সিগমা আছে, ওয়াইটা চাই, তাহলে সিগমা আছে নয়, সিগমা বের করতে হবে। তাহলে হচ্ছে ই মানে কত? 2 × 10⁶, অলরেডি গিভেন। আর নিচে আর মানে কত? আর মানে হচ্ছে 10 মিটার। 10 মিটারটাকে আমাকে এমএমে নিয়ে আসতে হবে না সেন্টিমিটারে আনতে হবে? সেন্টিমিটারেই নিয়ে আসি, সেন্টিমিটার স্কোয়ারে যখন রয়েছে, তাহলে 10 × 100, ওকে, 10 × 100, আর উপরে হবে ওয়াই মানে কি আছে? এটা হচ্ছে 20 mm এর একটা রড। তাহলে 20 mm এর যদি একটা রড হয়, তাহলে তার ওয়াইটা কোথায় থাকবে? ঠিক তার মিডিলে। তাহলে ঠিক তার মিডিল মানে কত? সেটা হচ্ছে 10 mm। তাহলে 10 mm সমান হচ্ছে 1 সেন্টিমিটার, অর্থাৎ এখানে কত আসবে? 2 × 10⁻³ kg/cm², এটাই অ্যান্সার হবে।
তাই তো? এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে ইফ দ্য এরিয়া আন্ডার এসএফডি কার্ভ, একটা এসএফডি কার্ভের আন্ডারে একটা এরিয়া রয়েছে অফ ফর এ বিম বিটুইন 2 পয়েন্ট সি অ্যান্ড ডি ইজ এক্স, দ্য ডিফারেন্স বিটুইন দ্য মোমেন্ট অফ 2 পয়েন্ট ইকুয়াল টু। আচ্ছা, ধরে না আমরা একটা নর্মাল একটা জিনিস ধরি, নর্মাল, বেশি কঠিন ধরলে বেশি কঠিন হয়ে যাবে। ধরে নাও এখানে একটা ফিক্স বিম রয়েছে, ফিক্স বিমের ক্ষেত্রে এখানে একটা পয়েন্ট লোড রয়েছে ডাব্লু, এর এসএফডি কত হবে ভাই? পুরোটাতেই ডাব্লুই হবে, তাই না? এর লেন্থ জুড়ে পুরোটাতে ডাব্লু হবে। ধরে নাও এটা হচ্ছে পয়েন্ট, হচ্ছে এটা ডি আর এটা হচ্ছে সি, তাহলে এখানে সি, এটা হচ্ছে ডি, তাই তো? তাহলে আমরা বলছে এরিয়া আন্ডার এসএফডি কার্ভ, এরিয়া আন্ডার এসএফডি কার্ভ সমান কত? এখানে ডাব্লু এল সমান কত? এখানে এক্স, এক্স বলে দিয়েছে, এটাকে এক্স বলেছে। এরপর বলছে যে এই দুটোর মাঝে বেন্ডিং মোমেন্টের ডিফারেন্সটা কত। এক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট কি হয় ভাই? কত হবে? এখানে 0 হবে, এখানে কত হবে? ডাব্লু এল হবে, তাই তো? তাহলে এখানে ডিফারেন্স কত? বেন্ডিং মোমেন্টের ডিফারেন্স কত হবে? ডাব্লু এল, অর্থাৎ কত হবে? এক্স হবে। অ্যান্সার কোথাও এক্স আছে? এক্স হবে। একদম সিম্পল নেবে, সিম্পল জিনিস নিয়ে আলোচনা করবে, সিম্পলি বেরিয়ে যাবে। অর্থাৎ এখানে কি বলেছিল যে এসএফডি কার্ভের আন্ডারে যে আমার এরিয়াটা রয়েছে, সেই এরিয়াটা হচ্ছে কি না, সেই এরিয়াটা হচ্ছে এক্স। যদি দুটো পয়েন্টের মাঝে এবারে এখানে আমাদের কি তৈরি হয়, বেন্ডিং মোমেন্টের পার্থক্য দেখতে বলে, সেটাও কত এলো? বেন্ডিং মোমেন্টের পার্থক্যটাও সেম এলো। তাহলে বেন্ডিং মোমেন্টের পার্থক্যটাও যেহেতু সেম এলো, সেহেতু এখানে অ্যান্সার কি হবে? বেন্ডিং মোমেন্টের সাথে সমান। তাহলে এক্স যদি উপরের অ্যান্সার ছিল, নিচের অ্যান্সারও আমাদের কি হবে? এক্স হবে। চলো, এখানে বেশি ভেবে লাভ নেই। এবং এটাকে যদি অন্যভাবে বলি তাহলে আমরা বলতে পারবো যে শিয়ার ফোর্স এসএফ ইজ ইকুয়ালস টু ডেরিভেশন অফ ডিএম বাই ডি এক্স, তাই না? এটাকে আমরা বলতে পারি তো। তাহলে আবার এভাবে আমরা বলতে পারি, গোটাটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএম ইজ ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ শিয়ার ফোর্স ইন্টু ডিএক্স। অর্থাৎ আমরা বলতে পারি M2 মাইনাস M1, এই দুটোর যে পার্থক্যটা, যদি এটাকে আমরা M2 বা M1 ধরে থাকি, তাহলে এই দুটোর যে পার্থক্যটা সেটা সমান হচ্ছে এরিয়া আন্ডার এসএফডি কার্ভ। দেখো দুরকমভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ডেরিভেশন, আর আমরা যখন সাইটে না, আমরা যখন এমসিকিউ করব তখন আমরা এভাবে করার চেষ্টা করব যাতে আমরা ইজিলি সেই ভ্যালুটাকে বের করতে পারি। নইলে আমরা এটাকে এভাবেও বলতে পারি যে M2 মাইনাস M1 যদি আমরা করি তাহলে আমরা এরিয়া আন্ডার এসএফডি কার্ভ আমরা পেয়ে যাব। হোয়াট ইজ দ্য নেক্সট প্রশ্ন? এ বিম অফ ইউনিফর্ম স্ট্রেংথ হ্যাজ কনস্ট্যান্ট। বাহ, গুড প্রশ্ন। একটা বিম যার ইউনিফর্ম স্ট্রেংথ রয়েছে, তার কি রয়েছে? কনস্ট্যান্ট কি রয়েছে? শিয়ার ফোর্স? না না, কনস্ট্যান্ট শিয়ার ফোর্স একটা বিমে হতে পারে না। ডিফ্লেকশন, কনস্ট্যান্ট ডিফ্লেকশন একটা বিমে হতে পারে না। ক্রস সেকশনাল এরিয়া নইলে বেন্ডিং স্ট্রেস। ক্রস সেকশনাল এরিয়া যদি একই রাখা হয় তার কি ইউনিফর্ম স্ট্রেংথ হবে? কখনোই না। তাহলে কি হবে? বেন্ডিং স্ট্রেস উইল বি দ্য অ্যান্সার। এবং এখানে মাথায় রাখতে হবে যে এই যে বেন্ডিং মোমেন্ট যেটা, সেটা সবসময় কিসের সাথে হয়? সেটা সবসময় হচ্ছে জেডের সাথে কিন্তু একটা সমানুপাতিক রিলেশন তৈরি করে। এবং যেখানে আমাদের বেন্ডিং মোমেন্টটা বেড়ে যায় বা বেন্ডিং স্ট্রেসটা বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু জেডটাও আমাদের বেড়ে যায় বা বেশি রাখতে হয়, যার ফলে কি হয়? সেকশনটা আমাদের ইকোনমিক হয়। আবার যেখানে কমে যায় সেখানে আমরা জেডটাকেও কমিয়ে দিই, তাহলে এই সেকশনটা আমাদের ইকোনমিক করতে খুব সুবিধা হয়। তাই বিম অফ ইউনিফর্ম স্ট্রেংথ যদি বলি তাহলে সেক্ষেত্রে কনস্ট্যান্ট বেন্ডিং স্ট্রেস তৈরি হবে, পুরোটাতে কনস্ট্যান্ট বেন্ডিং স্ট্রেস তৈরি হবে। নেক্সট হচ্ছে যে একটা প্রপ ক্যান্টিলিভার রয়েছে অফ স্প্যান এল ইজ সাবজেক্টেড টু কনসেন্ট্রেটেড লোড অ্যাট মিড স্প্যান। মিড স্প্যানে একটা কনসেন্ট্রেটেড লোড রয়েছে, তাহলে একটা প্রপ ক্যান্টিলিভার এঁকে ফেলি। প্রপ ক্যান্টিলিভারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা মিড স্প্যানে ডাব্লু রয়েছে, কনসেন্ট্রেটেড লোড। তাহলে বলছে যদি এখানে এমপি ইজ দ্য প্লাস্টিক মোমেন্ট ক্যাপাসিটি অফ বিম, তাহলে ভ্যালু অফ কোলাপস লোড কত হবে? তো ভ্যালু অফ কোলাপস লোড মানে এখানে একটা হিঞ্জ তৈরি হবে, এখানে একটা হিঞ্জ তৈরি হবে, আর এখানে তো শেষ হয়ে যাচ্ছে, এখানে তো অলরেডি হিঞ্জ রয়েইছে।
তাহলে এইখানে যেয়ে সেটা মিশলো রোলার সাপোর্টে যেয়ে। তাহলে এক্ষেত্রে আমার কত আসবে, এটা যদি আমি এল হয় এক্ষেত্রে আমার L/2 হবে, এখানে মিড স্প্যানে যেহেতু রয়েছে এটা হয়ে যাবে L/2, এটা হয়ে যাবে L/2, দুদিকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, এদিকে সাপেক্ষেও এখানে থিটা হবে, এখানেও থিটা হবে, ভিতরে ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা হবে কত, ডেল্টা, ডিফ্লেকশন অ্যাঙ্গেল হবে ডেল্টা। তাহলে এক্সটার্নাল যদি ওয়ার্ক বলি, এক্সটার্নাল ওয়ার্ক ডান যদি আমি বলি তাহলে হচ্ছে হাফ ইন্টু ডাব্লু ইন্টু ডেল্টা, মানে Δ/2 যদি আমি করি, ডাব্লু যদি পড়ছে সেহেতু সেটা, অর্থাৎ এটাকে যদি আমি সমান করতে যাই, এইটাকে যদি সমান করতে যাই তাহলে আমার কি আসবে, একটা এমপি থিটা আসবে একটার জন্য, আর এই মিডিল পোর্শনটার জন্য এখানে যেহেতু দুটো অ্যাঙ্গেল তৈরি করছে তাহলে সেটা হবে 2 MP ইন্টু থিটা, 2 MP থিটা। তাহলে কত অ্যান্সার হবে, 3 MP থিটা। তাহলে এখানে অ্যান্সার কি আসবে, যে অতএব এবার যদি আমি দেখতে যাই যে লোডটা কতটা আমার কোলাপস লোড আসছে, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে, আগে এটাকে আমি লিখে নিই, গামা একটু সমান হচ্ছে 3 MP থিটা, আগে এটাকে লিখে নিই, তারপর আমি দেখি বের করাবার চেষ্টা করব। এবারে যদি আমি দেখি যে থিটা সমান কত, তাহলে হচ্ছে 2, এটাকে আমি উল্টোভাবে বলতে পারি যে Δ/, হচ্ছে L/2, তাহলে সেক্ষেত্রে ট্যান থিটার হিসাবে আমরা এটাকে ধরেছি, তাহলে আমরা বলতে পারি যে থিটা ইকালস টু হচ্ছে 2Δ/L, তাই না? তাহলে আমরা কি এখানে বসাতে পারি, দেখতে পারবো 2Δ/L যদি করি কত আসছে, থিটা সমান হচ্ছে 2Δ/L, তাহলে এটা 6 হয়ে গেল, ডেল্টা ডেল্টা কেটে গেল, নাকি MP2 থিটা আসছে ভ্যালুটা, দাঁড়াও একবার দেখে নিই। আচ্ছা, কোথাও ভুল করলাম না তো, আমি ঠিক করছি তো? 2 যদি হয় 4, 12 অ্যান্সার আসছে, নাকি ভুল করলাম কোথাও, দেখে নিই 1 মিনিট তারাও। যদি আমি এটাকে থিটা সমান যদি করি Δ/L, হ্যাঁ ঠিকই আছে, ডেল্টা ইজ ইকালস টু হচ্ছে থিটা L/2, একই কথা, ঠিকই আছে। তাহলে এক্সটার্নাল ওয়ার্ক ডান সমান তো সমানই হচ্ছে, ঠিকই আছে তো। তাহলে এখানে 12 অ্যান্সার হওয়ার কথা, 6 আসছে না তো, 12 অ্যান্সার তো দেয়নি। W ইজ ইকুয়ালস টু 6 MP ইন্টু ওখানে 2টাও থাকছে, তার মানে 12 অ্যান্সার হবে, ডিভাইডেড/L, 12 MP/L অ্যান্সার হওয়ার কথা ছিল তো। যাই হোক, এখানে 12 অ্যান্সার হওয়ার কথা ছিল, এখানে 12 অ্যান্সার কোথাও নেই, এটা 6 MP হচ্ছে, এটা আমার মনে হচ্ছে আমি কোথাও একটা ভুল করছি, এটাও হতে পারে, বাট 12 MP/L আপাতত করে রাখো, আমি এটাকে দেখে পরে তারপর তোমাদেরকে ফার্দার অ্যান্সার করব, কারণ এখানে তো আমি তো ঠিকই করছি, এটাকে যদি আমি থিটার এগেনস্টেও করি, W ইন্টু থিটার এগেনস্টে যদি আমি করি যে ডেল ইজ ইকুয়ালস টু 2θ/L, তাহলে আমি এখানে কি পাবো, W/2 ইন্টু 2θ/L ইকুয়ালস টু হচ্ছে 3 MP ইন্টু থিটা, তাহলে থিটা থিটা কেটে গেল, 2 কেটে গেল, তাহলে তো এখানে হচ্ছে না, কিছু একটা আমি গোলমাল করছি, কোথাও একটা ভুল লিখছি, এটাকে যদি উপরে তুলি, ও সরি 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 এটা আমি ভুল লিখেছি, ডেল ইজ ইকুয়ালস টু Lθ/2, Lθ/2, তাহলে Lθ/2 যদি হয় তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে W/2 ইন্টু Lθ/2 ইন্টু 3, হ্যাঁ থিটা থিটা কেটে গেল, তাহলে W ইজ ইকুয়ালস টু হচ্ছে 12 MP/L,
এটাই তো পাচ্ছি। যাই হোক, এটাই পাচ্ছি। হতে পারে এখানে হয়তো ভুল আছে অ্যান্সার, এটা হতে পারে এটা অ্যান্সার হবে। যদি এটা ভুল হয়, আমারও ভুল হতে পারে, তো যদি এটা ভুল হয় তাহলে আমি পরবর্তীকালে তোমাদেরকে এটা কারেকশান করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন চলে যায়, সেটা হচ্ছে স্ট্রাকচার ইজ স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট টু সেকেন্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি পর্যন্ত এটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট রয়েছে, তাই তো? ঠিক আছে, এবার হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ প্লাস্টিক হিঞ্জ রিকোয়ার্ড টু মেক দি স্ট্রাকচার এ মেকানিজম। তাহলে ম্যাক্সিমাম কতগুলো প্লাস্টিক হিঞ্জ দরকার যেটা টু মেক দি স্ট্রাকচার এ মেকানিজম। তো এটা একটা ডাইরেক্ট সূত্র হয় যে যত ডিগ্রি ইনডিটারমিনেসি রয়েছে, যত ডিগ্রি ইনডিটারমিনেসি হবে তার সাথে 1 যোগ করতে হয়। যত ডিগ্রি ইনডিটারমিনেসি হবে তার সাথে 1 ডিগ্রি যোগ করতে হবে, ততগুলোই প্লাস্টিক হিঞ্জ তৈরি হবে। তাহলে প্লাস্টিক হিঞ্জ তৈরি করা হচ্ছে, কতগুলো ইনডিটারমিনেসি রয়েছে? স্ট্যাটিক ইনডিটারমিনেসি এখানে রয়েছে 2, স্ট্যাটিক ইনডিটারমিনেসি রয়েছে এখানে 2 প্লাস হচ্ছে 1। সবসময় স্ট্যাটিক ইনডিটারমিনেসি প্লাস 1 হবে, তাহলে অ্যান্সার হবে কত? 3। তাহলে 3 অ্যান্সার হবে। ঠিক আছে, 3 অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে ডিউ টু সাম পয়েন্ট লোড। ডিউ টু সাম পয়েন্ট লোড একটা ফিক্সড বিমে কি হচ্ছে? ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, ফ্রি বেন্ডিং মোমেন্ট হচ্ছে এম। তাহলে সাম অফ ফিক্সড বেন্ডিং মোমেন্ট কত? সাম অফ ফিক্সড বেন্ডিং মোমেন্ট কত? এগুলো একটু কঠিন প্রশ্ন, একটু প্রথম দিকে এই জিনিসগুলোকে কিন্তু একটু করে জানতে হবে, শিখতে হবে। এই জিনিসগুলোই কিন্তু প্রশ্ন আসবে। তো ধরে নাও একটা ফিক্সড বিম রয়েছে, যে ফিক্সড বিমটার ক্ষেত্রে মিডিলে একটা লোড পড়ছে ডাব্লু, সামহোয়ার একটা লোড পড়ছে, মিডিলে পড়ছে, সামহোয়ার বলেছে। তো মিডিলে যদি পড়ে, এল যদি এর লেন্থ হয়, এদিকে এ হয়, এদিকে বি হয়, এনিহোয়ার যদি হয়, তাহলে এক্ষেত্রে ম্যাক্সিমাম যে লোডটা আসবে সেটা হচ্ছে, ম্যাক্সিমাম যে বেন্ডিং মোমেন্ট হবে সেটা হচ্ছে ডাব্লু এ বি বাই এল। এবারে যদি আমি ধরে নেওয়ার চেষ্টা করি যে এদিকে কত আসছে আর ধরে নেওয়ার চেষ্টা করি এদিকে কত আসছে, তাহলে এই দুটো ক্ষেত্রেই ডাব্লু এ বি স্কোয়ার বাই এল স্কোয়ার আসবে। আরেকটা ক্ষেত্রে আসবে ডাব্লু এ স্কোয়ার বি বাই এল স্কোয়ার। এদের দুজনকে যদি আমরা যোগ করে দিই, দেখো ফিক্সড মোমেন্টের সামেশন চেয়েছে, ফিক্সড মোমেন্টের সামেশন বলেছে, তাহলে ডাব্লু কমন নিলাম, এ বি কমন নিলাম, তাহলে কি হবে? এ প্লাস বি ডিভাইডেড বাই আসবে এল স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসবে? ডাব্লু এ বি বাই এল। তার কারণ হচ্ছে এ প্লাস বি সমানও হচ্ছে এল, এ প্লাস বি সমান হচ্ছে এল, আর এল এল কী হলো? কেটে গেল, এল এল কেটে গেলে, তাহলে অ্যান্সার কত হলো? ডাব্লু এ বি বাই এল। তাহলে অ্যান্সার কী হবে এখানে? যদি ম্যাক্সিমাম ফ্রি বেন্ডিং মোমেন্ট এম হয়, তাহলে ফিক্স এন্ডগুলোর ক্ষেত্রেও যে যোগাযোগটা হবে বা ফলাফলটা হবে সেটাও কিন্তু এমই হবে, সেটাও কিন্তু এমই হবে। নেক্সট 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাট এ জয়েন্ট অফ এ ফ্রেম 4 মেম্বার, 4টা মেম্বার রয়েছে, যেখানে 3টা মেম্বারের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হচ্ছে মোমেন্টের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হচ্ছে 0.21, 0.29, 0.35, তাহলে ফোর্থের কত? তো আমরা জানি যে টোটাল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর সমান হয় কত? 1 হয়। তাহলে এইগুলোকে যদি আমরা যোগ করি তাহলে টোটালটা পাবো 1, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর পাবো আমরা 1। এই দুটোকে যদি আমরা যোগ করি কত পাবো? 30 আর 10 5, 0.5, আর এদিকে হচ্ছে 3.5, মানে এটা হচ্ছে টোটাল 0.85, অর্থাৎ এক্স এর মান হবে 0.15, এক্স এর ভ্যালু হবে 0.15 হচ্ছে এক্স এর ভ্যালু। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফর ওভার রিইনফোর্সড কংক্রিট সেকশন? ওভার রিইনফোর্সের ক্ষেত্রে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট? স্টিল ইজ নট ফুললি স্ট্রেসড, স্টিল ইজ নট ফুললি স্ট্রেসড, ওভার রিইনফোর্স, বেশি স্টিল দেওয়া রয়েছে, না এটা তো কারেক্ট স্টেটমেন্ট, এটা তো কারেক্ট স্টেটমেন্ট। নিউট্রাল এক্সিস লাইজ বিলো দ্য নিউট্রাল এক্সিস অফ ব্যালেন্স সেকশন, হ্যাঁ তো স্টিলের দিকে ঝুঁকে থাকবে না, স্টিলের দিকে, স্টিল বেশি স্টিলের দিকে ঝুঁকে থাকবে, তো এটাও কারেক্ট স্টেটমেন্ট। compressive stress in concrete at extreme fiber reach its maximum permissible stress value, হ্যাঁ একদমই তাই, কংক্রিটের যে একদম এক্সট্রিম ফাইবারটা থাকবে সেটাই পারমিসেবল স্ট্রেস ভ্যালু অবধি যাবে। তারপরে হচ্ছে স্টিল রিচ ইজ ম্যাক্সিমাম স্ট্রেস, না স্টিল তো নিজের ম্যাক্সিমাম স্ট্রেস পাবে না, এটাই হবে অ্যান্সার, ইট উইল বি ডি উইল বি দ্য রাইট অ্যান্সার, এটাই ইনকারেক্ট স্টেটমেন্ট। চলো 19 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, কোনটা কারেক্ট বলতে হবে, সেটা হচ্ছে মডিউলার রেশিও ফর M30 ইজ লেস দ্যান M20,
M30 মডিউলাস রেশিও M20 থেকে কম। মডিউলার রেশিও ফর M25 ইজ গ্রেটার দেন M20। মডিউলার রেশিও ইজ সেম ফর অল গ্রেডেস, একদমই নয়, এটা তো প্রথমেই ভুল হবে, এটা একদম নয়। অ্যাজ পার আইএস কোড মডিউলার রেশিও উইথ লং টার্ম এফোর্ট অ্যাজ ক্রিপ ইজ নট টেকেন ইন্টু কনসিডারেশন, একদম ভুল, ক্রিপকে কনসিডারেশনে নেওয়া হয়ে থাকে। মডিউলাস রেশিওকে যদি আমরা এম দিয়ে পরে বলি বা এমআর দিয়ে পরে বলি, তাহলে আমরা মডিউলার রেশিও সমান আমরা কি জানি, ইএস বাই ইসি। ইএস মানে কি, ইএস মানে হচ্ছে ধরো স্টিল, তো স্টিলেরটা তো কনস্ট্যান্ট, ওটাকে আমি যাবই না, তাহলে আমি বলতে পারি যে মডিউলার রেশিও ইজ ভ্যারিজেস কিসের সাথে, প্রপোর্শনালি ডিপেন্ড করবে কিসের সাথে, ইসির সাথে, ইলাস্টিসিটি অফ কংক্রিটের সাথে। তাহলে ইসি সমান আমরা যদি শর্ট টার্মে দেখতে যাই, তাহলে সেটা আবার কিসের সঙ্গে সম্পর্কযুক্ত ইসিটা, সেটা হচ্ছে রুট ওভার অফ এফসিকের সাথে সম্পর্কযুক্ত, তাহলে আমরা বলতে পারি এম ইজ ভ্যারিজেস 1 বাই রুট ওভার অফ এফসিকে। তাহলে রুট ওভার অফ এফসিকে মানে হচ্ছে যে যার যত বেশি আমার এফসিকেটা হবে, হবে তত মডিউলার রেশিও কমে যাবে। তাহলে যত গ্রেড বাড়বে তত মডিউলার রেশিও কম। তাহলে মডিউলার রেশিও অফ M30 ইজ লেস দ্যান M20। হ্যাঁ, যত গ্রেড বাড়বে তত মডিউলার রেশিওর ভ্যালুটা কমবে, যত গ্রেড বাড়বে তত মডিউলার রেশিওর ভ্যালু কমবে, মাথায় রাখবে। আর যত গ্রেড আমার বাড়বে তত ইসির ভ্যালু বাড়বে, অর্থাৎ ইলাস্টিসিটি অফ কংক্রিটটা তত বাড়বে, অর্থাৎ কী হবে, মডিউলার রেশিওটা আমার কী হবে, কমে যাবে। এছাড়াও আরও একটা সূত্র দিয়ে আমরা বলতে পারি, যেটা হচ্ছে 280/3 সিগমা সিবিসি। এটাও তাই, সেম 3 সিগমা সিবিসি, তাহলে 280 ডিভাইডেড বাই আমরা এখানে 3 ইন্টু সিগমা সিবিসিতে আমরা কী বলতে পারি, এফসিকে বাই 3 বলতে পারি একদম নর্মাল ভাষাতে। তাহলে আবার সেটাই এম ইজ ভ্যারিজেস কিসের, ইনভার্সলি প্রপোর্শনাল টু এফসিকে। তাহলে এফসিকে যত আমার বাড়বে তত মডিউলার রেশিও পড়ে যাবে। লাস্ট প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, যে একটা রিডাকশন ফ্যাক্টর ইউজ করা হয়ে থাকে সিআর টু লোড ক্যারিং ক্যাপাসিটি অফ লং কলামের লোড ক্যারিং ক্যাপাসিটিতে আমাদের একটা রিডাকশন ফ্যাক্টর ইউজ করা হয়ে থাকে, সেই রিডাকশন ফ্যাক্টরের ভ্যালু কত, এটাই হচ্ছে আজকের শেষ প্রশ্ন তোমাদের জন্য। যে সিআর যে ভ্যালুটা রয়েছে সেটার ভ্যালু কত, সেটা হচ্ছে যে সিআরের ভ্যালুটা হবে 3 নাম্বার, এটা 1.15 মাইনাস এল এফেক্টিভ ডিভাইডেড বাই 48B, অর্থাৎ সিআর ইজ ইকুয়ালস টু 1.25 মাইনাস LE ডিভাইডেড বাই 48B। এটাই হচ্ছে অ্যান্সার। এটা তো একদম সূত্র, এটা নিয়ে পরে তো আলাদা করে কিছু আর এখানে বলা যাবে না, এখানে এ নিয়ে পরে আলোচনা করার কিছু নেই। এটাই হচ্ছে লং কলামের যে ক্যারিং ক্যাপাসিটি রয়েছে তার রিডাকশন ফ্যাক্টর, এবং এই সূত্রটা হচ্ছে সিআর ইজ ইকুয়ালস টু 1.25 মাইনাস LE বাই হচ্ছে 48B। সো আজকে আমরা 20টা প্রশ্ন করলাম এবং মোটামুটি কমপ্লিট করতে পেরেছি। এরকম আমরা মাঝে মাঝে MCQ সেশন নিয়ে আসবো। এই সেশনটা আমাদের একদম যে ক্লাস চলছে স্টেট গাইডেন্সে, সেই স্টেট গাইডেন্সের এগেনস্টে এটাও ফার্স্ট ক্লাস। আমরা যে ক্লাসটা আমরা MCQর উপরে করলাম, তো যারা অলরেডি এনরোলড রয়েছে তারা কোশ্চেনগুলোকে একটু ভালো করে দেখে নিও। এবং একটা কোশ্চেনে শুধুমাত্র ডাউট ছিল, হতেই পারে কোশ্চেন করতে করতে আমরা অনেক ডাউটের সম্মুখীন হয়ে থাকি, সেগুলো হতে পারে আমিও ভুল করতে পারি, তো কারণ আমিও প্রথমবার তোমাদের সামনে এগুলো কষে দেখছি, যা শুধুমাত্র আমি যখন টাইপ করা থাকে কোশ্চেনগুলোকে টাইপ করে নিই শুধুমাত্র, তো সেক্ষেত্রে ভুল হতেই পারে। তো তোমরাও যদি সেই ক্ষেত্রে ভুল পাও কিছু, অবশ্যই সেটাকে কারেক্ট করে দেবে, এতে কোনো মানে ভয় পাওয়ার কিছু নেই। অবশ্যই যদি তোমরা কোনো কিছু ঠিক বলো তাহলে সেটাকে কিন্তু ঠিক বলতে পারো, আমি সেটাকে পরের ভিডিওতে কারেক্ট করে নেব। চলো, আজকে 20টা প্রশ্নই ছিল। যারা এনরোল করতে চাও তারা এখনও সময় রয়েছে, এবং উই আর ওয়াইড ওপেন। 8345024034 তোমরা আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। 2টো ডেমো ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, কীরকমভাবে আমরা পড়াশোনা করছি ফ্লুইডের উপরে এবং স্টিলের উপরে, তো সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো, এই চ্যানেলেই অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া আমরা অ্যাপে ক্লাস করছি, সেখানে রেকর্ডেড ভিডিওগুলো তোমরা এবারে জয়েন করে দেখে নিতে পারো, লাইভ ক্লাসও করতে পারো। ওকে, আজকে এতটাই, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।